তালা খুলে পুরো আলমারি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু কোথাও অ্যালবামের টিকিট আর দেখাও পেল না। ইয়াদের সেই অমূল্য অ্যালবাম না পেয়ে হতাশ হয়ে নিচে বসে পড়ল হুরায়রা। ইয়াদ যে অ্যালবামটা এখানে রাখেনি এই ব্যাপারে সে নিশ্চিন্ত। মনে একরাশ হতাশা আর অভিমান নিয়ে আলমারি বন্ধ করে পিছন ফিরতেই দেখল ইয়াদ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। ইয়াদের এমন রাগী মূর্তি দেখে মুহূর্তেই গলা শুকিয়ে গেল হুরায়রার। কি চুরি করতে এসেছিস এখানে? আমি কই কিছু না তো, বলে শুকনো হাসি দিল সে। ইয়াদ ঘাড় বাঁকিয়ে আলমারির দিকে তাকিয়ে বলল, পুরো আলমারি ঘেটে কি এমন ধনরত্ন খুঁজছিলি বলতো? বললাম তো কিছুই খুঁজছিলাম না। ইয়াদ অবিশ্বাস্য দৃষ্টিতে হুরায়রার উপর থেকে নিচ পর্যন্ত দৃষ্টিপাত করে জোরে একটা শ্বাস ছাড়ল। তারপর হুরায়রার পাশ কাটিয়ে আলমারি খুলে সেখান থেকে একটা নীল রঙের ফটো অ্যালবাম বের করে আনলো। বলল, এটা খুঁজছিলি তুই? ইয়াদের হাতে অ্যালবাম দেখে তার দিকে চোখ বড় বড় করে তাকালো হুরায়রা, আর অনেকটা অবাক হয়ে বলল, এটা আলমারিতেই ছিল, তাহলে আমি পেলাম না কেন? ভুল করে মুখ দিয়ে কথাটা বেরিয়ে গেছে বুঝতে পেরে দাঁতে জিভ কাটল সে। কিন্তু ইয়াদ কি করে বুঝলো যে এটাই সে খুঁজছিল? তার মানে তুই এটা চুরি করতে এসেছিস হুর? না না, মানে হ্যাঁ। তোর তো দেখছি আজকাল বড্ড সাহস বেড়ে গেছে। এই অ্যালবাম এর ওপর তোর নজর গেল কেন শুনি? আমাকে দিন ওটা। ইয়াদ ভুরুকুটি করে বলল, তোকে দিব মানে? এটা কি তোর যে চাইলেই দিয়ে দিব? যা তো এখান থেকে। আর শোন, যাওয়ার আগে আমার আলমিরার যা যেমন ছিল ঠিক তেমনভাবে গুছিয়ে দিয়ে যাবি। ইয়াদের কথায় বড্ড অভিমান হলো হুরায়রার। অভিমানে চোখ দিয়ে গড়িয়ে গড়িয়ে পানি পড়তে লাগলো। হাতের উল্টো পিঠে চোখ মুছে থেকে থেকে নাক টানছে। ইয়াদ 2 পা এগিয়ে গিয়ে আবার পিছনে ফিরে এলো। হুরায়রা তখনও কেঁদে যাচ্ছে। হুরায়রাকে কাঁদতে দেখে তার কেমন মায়া হলো। বলল, কাঁদছিস কেন তুই? আমি কি কাদার মতো কিছু বলেছি? এবার হুরায়রার কান্নার বেগ আরও বেড়ে গেল। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। গতি সুবিধা না দেখে ইয়াদ তাকে একটানে নিজের কাছে নিয়ে এলো। নিজের উষ্ণ পাঁজরে মিশিয়ে নিয়ে বলল, এইভাবে কাঁদতে হয় না পাগলি। আপনি কেন অন্য মেয়ের ছবি সযত্নে আলমারিতে লুকিয়ে রেখেছেন? তোকে এটা কে বললো? আমি জানি, তাই তো আপনি আমাকে ভালোবাসেন না, আর আমার ভালোবাসাটাও দেখতে পান না। বলে ফুপিয়ে কেঁদে উঠল হুরায়রা। ইয়াদ তাকে আরও শক্ত করে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। তারপর নরম স্বরে বলল, কাদামাটি দেখেছিস কখনো? তুই আমার কাছে ঠিক কাদামাটির মতো। কুমোর যেমন মনের অজান্তে কাদামাটিতে তার ইচ্ছার প্রতিফলন ঘটায়, যখন যেমন খুশি আকার দেয়, আবার ভেঙে চুরে গড়ে তুলে, তুই আমার কাছে ঠিক কুমোরের প্রিয় কাদামাটির মতো, যাকে আমি যেমন খুশি তেমন করে ভেঙে চুরে আবার গড়তে জানি, মনের ইচ্ছা মতো সাজিয়ে তুলতে পারি। ইয়াদের এহেন কথার অর্থ বুঝতে পারল না হুরায়রা। সে শুধু তার প্রেমিকের প্রশস্ত বুকে নিজের প্রশান্তির হাতড়ে বেড়ালো। আমি আপনাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। ভালোবাসা কি মুখের কথায় হয়? আপনি কেন বুঝতে চান না আমি আপনাকে কতটা ভালোবাসি? আমার ভালোবাসা বোঝার মনটা কি আপনার নেই? বলে 2 হাতে ইয়াদের শার্ট আঁকড়ে ধরল হুরায়রা। ভালোবাসার কাছে আজ নিজেকে খুব অসহায় মনে হচ্ছে তার। ভালোবাসা না পাওয়ার বিষাদ যে কতটা বেদনাদায়ক সে শুধু অন্তর্যামী জানে। নব যৌবনে পদার্পণকারী রমণী যখন কোনো পুরুষের প্রেমে পড়ে, তবে সে নিজে সর্বস্ব দিয়ে তার প্রেমে পড়ে। হুরায়রাও এর ব্যতিক্রম নয়। সেও প্রেমে পড়েছে, কঠিনভাবে প্রেমে পড়েছে। নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসেছে পুরুষটাকে, যে কিনা বারবার ফিরিয়ে দিয়েছে বিষাদের বাণী। বেশ খানিকটা সময় পেরিয়ে গেল। ইয়াদ বলল, আমাকে ভালোবাসতেই হবে এমন কোনো মাথার দিব্যি আমি তোকে দেইনি। আমার যতদূর মনে পড়ে আমিও তোর কাছে এমন কোনো দিব্যি কাটিনি যে তোর পাগলামিগুলোতে সায় দেব। তুই অনেক ছোট হুর, এখনও জীবনটাকে সেভাবে দেখিসনি। বাস্তবতা কি সেটা তোর অজানা, তাই ভালোবাসি কথাটা বলাও তোর কাছে অতি সহজ। কিন্তু তুই যেটা করছিস
সেটাই সাঁই দেয়া আমার মানায় না। জীবনটাকে আগে দেখ, বাস্তবতা বুঝতে শিখ, দেখবি ক্ষণিকের এই মোহ তোর মাঝে আর থাকবে না। ইয়াদের কথায় আরও ফুপিয়ে কেঁদে উঠল হুরায়রা। ইয়াদ ধীরে ধীরে হাতের বাঁধন আলগা করে নিল। হুরায়রা বুঝতে পেরে দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। ইয়াদ সেখানে দাঁড়িয়ে হুরায়রা চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তুই আমার সেই ফুল যার মধু সহস্রবার আস্বাদন করেও শেষ করা যায় না, যার তৃষ্ণায় মৌ হয়ে উড়ে আসি বারবার শতবার, যার জন্য মনে বাসনা জাগলেও কামনা জাগা বারণ। তোর জন্য আমার অনুভূতিগুলো একটা গণ্ডিতেই সীমাবদ্ধ। গণ্ডি পেরিয়ে অনুভূতিগুলো তুই অবধি কখনো পৌঁছাবে না। খোলা ছাদে ভাবলেশীনভাবে আকাশের দিকে তাকিয়ে আছে ইয়াদ। চাঁদের ক্ষীণ আলো এসে তার মুখের এক পাশটা পড়েছে। এই মুহূর্তে তাকে যে কতটা অন্দ্রিলা লাগছে সে ধারণাটুকু তার নেই। নির্লিপ্তভাবে নক্ষত্র চিত্রে আকাশের একমাত্র উপগ্রহটি দিকে তাকিয়ে নিকোটিনের ধোঁয়া উড়িয়ে মনের অজান্তেই হেসে ফেলল সে। এক মুহূর্তের জন্য চাঁদটাকে হুরায়রার মুখের প্রতিচ্ছবি বলে মনে হচ্ছে তার। রাত কত হলো ধারণা নেই ইয়াদের। রাতের নিস্তব্ধতা ক্রমশ বেড়ে চলেছে। ঝিঝি পোকার ডাক রাতের প্রকৃতিতে আরও গুমট করে তুলেছে। দূর থেকে কয়েকটা শিয়াল একসাথে হাঁক ছাড়ছে। রাতের নিস্তব্ধতায় শিয়ালের হাঁক অতি মধুর হয়ে তার কানে ঠেকছে। ইয়াদ চোখ বুজে অনুভব করার চেষ্টা করলো প্রকৃতির অপরূপ দান। গভীর রাতে শিয়ালের ডাক ও যে এতটা সুমধুর হয় তা বা কে জানতো আগে। ছাদের পায়চারি করতে করতে হঠাৎ বেলি ফুলে তীব্র সুবাস এসে ইয়াদের নাকের পাশে কাটিয়ে চলে গেল। হঠাৎ সচকিত হয়ে উঠে সে। বেলি ফুলের তীব্র সুবাস ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়েছে। কি মাদকতা উপচে পড়ছে সুবাসে। ইয়াদ ইতিউতি করে কিছু একটা বোঝার চেষ্টা করলো। এত রাতে বেলি ফুলের সুবাসটা হজম করতে কষ্ট হচ্ছে, কারণ আশেপাশে কোথাও বেলি ফুলের গাছ নেই। সুতরাং গন্ধ আসারও কোনো কারণ খুঁজে পেল না সে। আশপাশটা আরও ভালো করে পর্যবেক্ষণ করলো সে, কিন্তু না, কোথাও এমন কিছু খুঁজে পেল না যেটা থেকে বেলি ফুলের সুবাস ছড়াতে পারে। অনাকাঙ্ক্ষিতভাবে তার মনে পড়ল হুমাশার বলা কথাটা। গ্রামে রাত্রিবেলায় তেনাদের চলাচল বেড়ে যায়। তেনারা যখন আশেপাশে থাকেন তখন কড়া বেলি ফুলের, চন্দন কাঠের তীব্র সুগন্ধ এবং জয়তুন্নেসের সুবাস ছড়ায়। তখন হুমাশার কথাটা হেসে উড়িয়ে দিলেও এই মুহূর্তে সেটাকেই তার সঠিক বলে মনে হচ্ছে। নয়তো এমন নিরিবিলি নিস্তব্ধ রাতে এমন কড়া সুবাস আসার কথা নয়। ইয়াদ বেশিক্ষণ আর দেরি না করে ছাদ হতে নেমে এলো। ভূত প্রেতের বিশ্বাসী না হলেও জিনে বিশ্বাসী সে। প্রত্যেক মুসলিমই জিন জাতিতে বিশ্বাস করেন। আল্লাহ তার ইবাদতের জন্য জিন এবং ইনসান নামে দুইটি জাতি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করলেও জিন জাতিকে অনেক ক্ষমতা আর শক্তির অধিকারী করে দুনিয়াতে প্রেরণ করেছেন। তাছাড়া পবিত্র কোরআন শরীফে জিন জাতি সম্পর্কে সব স্পষ্টভাবে বলা আছে। ইয়াদ আর কিছু না ভেবে দ্রুত পা চালিয়ে বাড়ির অন্তরের দিকে হাঁটা ধরল। ছাদ থেকে নেমে শেষ সিঁড়ি আসা পর্যন্ত সুবাস তীব্রভাবেই তার নাকে লাগছিল। সিঁড়ি পেরিয়ে কিছুটা এগিয়ে আসার পর সেটা যেন হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল। তবুও ইয়াদ মনে মনে দরুদ শরীফ পড়তে পড়তে নিজের ঘরের দিকে চলে গেল। ঘড়িতে তখন রাত ৩টা। উজু সেরে ওয়াশরুম থেকে বেরিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করতে দাঁড়িয়ে পড়ল সে। প্রায় রাতেই তাহাজ্জুদের নামাজ আদায় করে ইয়াদ, যদিও এখন তার আগের মতো নিয়মিত আদায় করা হয় না, তবে ৫ ওয়াক্ত নামাজ আদায় করার সর্বদা চেষ্টা করে সে। ছোটবেলা থেকে ইয়াদ নামাজ আদায়ের ব্যাপারে খুব সচেতন ছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষা স্কুল হতেই ধর্মীয় শিক্ষাটা সে তার দাদুর কাছ থেকে ভালোভাবেই রপ্ত করেছিল। ইয়াদের দাদু মুবিনুল আহাসান খুবই ধর্মভীরু লোক ছিলেন। নামাজ কালামের ব্যাপারে তিনি ছিলেন প্রচণ্ড কড়া প্রকৃতির। ইয়াদ বেশিরভাগ সময় তার দাদুর হাতেই মানুষ হয়েছে। বৃদ্ধ তার নাতিকে প্রচণ্ড ভালোবাসতেন, আর ইয়াদও তাকে সর্বোচ্চ সম্মান করত। তার ভালো এবং খারাপ সময়ের একমাত্র সঙ্গী ছিলেন মুবিনুল আহাসান।
যে কোনো পরিস্থিতি সামলে উঠতে ইয়াদকে তিনি সবসময় সাহস যোগাতেন। তিনি শিখিয়েছেন কিভাবে প্রতিকূল অবস্থাতেও নিজেকে সৎ রেখে টিকিয়ে রাখা যায়। ইয়াদ তার দাদুর মতোই প্রচণ্ড কড়া ব্যক্তিত্বের অধিকারী হয়েছে। সব পরিস্থিতিতে সে নিজেকে অবিচল আর সুস্থির রাখতে অতুলন। নামাজ আদায় করে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল সে। হঠাৎ দরজার কাছে চোখ পড়তেই কিছু একটা ভেবে সেদিকে এগিয়ে গেল। এত রাতে হুরায়রার ঘরে আলো জ্বলছে দেখে বেশ অবাক হয়। উভয়ের ঘর পাশাপাশি হওয়ায় খুব সহজেই সে ব্যাপারটা বুঝতে পারল। হুরায়রা ঘরের দরজার কাছে দাঁড়িয়ে কিছু একটা পর্যবেক্ষণ করে সংশয়হীনভাবে দরজা ঠেলে ভিতরে প্রবেশ করে ইয়াদ। হাতে বই নিয়ে আদশোয়া হয়ে ঘুমিয়ে আছে হুরায়রা। সামনে তার এসএসসি পরীক্ষা, তাই পড়ার চাপ বেশি হওয়ায় অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করে। আজও তার ব্যতিক্রম কিছুটা ঘটল না। বরাবরের মতোই আজও সে অনেক রাত পর্যন্ত জেগে পড়াশোনা করছিল, কিন্তু কখন যে তার চোখজোড়া লেগে গিয়েছিল বলতে পারবে না। ইয়াদ ঘরে ঢুকে অতি সন্তর্পণে হুরায়রার মাথার কাছে গিয়ে দাঁড়ায়। হুমায়রার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে অবচেতন মনে মুচকি হাসে সে। মেয়েটা এখনও বড্ড ছেলে মানুষ, তবুও কেমন রাতভর দিনভর তার পিছন পিছন ঘুরে ভালোবাসি কথাটা বুঝতে কতই না বিধার চেষ্টা করে, তবুও সে তার মনের কাছাকাছি পৌঁছাতে পারে না। ঘুমন্ত হুরায়রাকে সযত্নে শুয়ে দিয়ে বইটা নিয়ে টেবিলের উপর রেখে পায়ের কাছ থেকে কাঁথা টেনে গায়ে জড়িয়ে মাথার কাছে বসে ইয়াদ। ঘুমন্ত হুরায়রাকে দেখতে বড্ড মায়াবী লাগছে। এক মুহূর্তের জন্য মনে হলো রাজ্যের যত প্রশান্তি সব এই মুখটার মাঝেই উপচে পড়ছে। ইয়াদ হুরায়রার ঘুমন্ত মুখের দিকে এক নজরে তাকিয়ে থেকে বলল, তোর তৃষ্ণায় আমি বিভোর। তোর টলমলে চোখের চাহনিতে বারবার নিজেকে হারিয়ে ফিরেছি, তবুও তোকে ছুঁতে পারিনি তোর হৃদয়ের গহীনতা অনুভব করতে। পেরেছি শুধু তোর মনের গভীরতায় রাজত্ব করতে। আমার মনসম্রাটের সম্রাট আপনি, সেখানে শুধু আপনারই রাজত্ব চলে। হুরায়রা আধো আধো কণ্ঠে এমন বলি শুনে চমকায় ইয়াদ। সে বুঝতে পারেনি হুরায়রা ঘুম এত তাড়াতাড়ি ভেঙে যাবে। ধীরে ধীরে উঠে চলে যাওয়ার জন্য অগ্রসর হতেই হুরায়রা খুব শক্ত করে তার হাত চেপে ধরে হুরায়রা ঘুম ঘুম চোখে কাতর হয়ে বলল, আপনি কি বুঝেন না আপনার প্রখরতায় নিজেকে কতটা পুড়িয়েছি? আপনি নামক তপ্ত দহনে জ্বলেছি, মরেছি হাজারো বার। দয়া করুন, আমাকে এক ফোঁটা শিশুর বিন্দু কণা পরিমাণ ভালোবাসা দিয়ে আমার তপ্ত হৃদয়ে শ্রাবণ ধারা বয়ে দিন। ইয়াদ লক্ষ্য করলো হুরায়রা ঘুমের ঘরে কথাগুলো বলছে, তবুও আজ কেন জানি হুরায়রার আধো আধো বলিগুলো শুনতে বেশ লাগছে। তোর জন্য কামনা জাগে, তবুও বাসনা জাগে না। কামনা হলেই যে তাকে বাসনায় পরিণত করতে হবে তার কোনো মানে নেই। যে প্রখরতার সান্নিধ্যে আসলে পুরে ছাই হতে হয়, সেই প্রখরতা থেকে দূরে থাকাই তোর জন্য শ্রেয়। আমার সান্নিধ্য লাভের আশায় নিজেকে জ্বলন্ত পিণ্ডে পরিণত করিস না। এতে তোর মাধুর্যতাই হারাবে, নেহাত আর কিছু নয়। বিড়বিড় করে বলল ইয়াদ। তারপর সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ঘর থেকে বেরিয়ে এলো। ইয়াদ চলে যাওয়ার অচিরে ঘুম ভেঙে গেল হুরায়রার। এই হিমশীতল আবহাওয়াতেও সে প্রচণ্ড ঘেমে গেছে। বুকের ভিতর কেমন ডিপ ডিপ করছে। মনে হলো ইয়াদ এক্ষুনি তার পাশে ছিল, কিন্তু না, তার ভাবনা ভুল প্রমাণিত হলো। পুরো ঘরে পিনপতন অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না সে। তবে কি তার অনুভূতিগুলো সব মিথ্যে ছিল? ইয়াদের গায়ের গন্ধ, স্পর্শ সবই কি শুধু তার নিছক স্বপ্ন ছাড়া কিছুই ছিল না? মনে মনে ভাবল হুরায়রা। অচিরেই ভিতরটা কেমন হু হু করে উঠল। ভালোবাসা নামক যন্ত্রণা যে কতটা বেদনাদায়ক সেটা যে কেউ অনুভব করতে পারে না। ব্যথা মিশ্রিত এক সুখের নাম ভালোবাসা। সেটা তোমায় জ্বালাবে, পোড়াবে, আবার ব্যথার উপশম হয়ে প্রশান্তি এনে দেবে। যার হৃদয়ে ভালোবাসা নেই সে কখনো এই যন্ত্রণায় সুখের স্বাদ আস্বাদন করতে পারে না। গরম গরম চায়ের কাপে চুমুক বসিয়ে আয়েশ করে পত্রিকা পড়ছেন
ইশরাক এহতিসাম। সকালটা তার চা আর পত্রিকার সাথে কাটে। রোজ সকালে এক কাপ চা আর তার সাথে পত্রিকা না হলে দিনটা তার খুব একটা ভালো যায় না। পত্রিকার পাতাটা উল্টে উল্টে একটা জায়গায় এসে তার চোখ আটকে গিয়ে মুহূর্তেই তিনি চিৎকার করে উঠলেন। ইশরাক এহতিসামের এমন চিৎকার শুনে রান্নাঘর থেকে ছুটে মেহরিমা মেহের। হঠাৎ স্বামীর চিৎকারে তার প্রাণ যেন বেরিয়ে যাবার জোগাড় হলো। মেহরিমা মেহেরকে দেখে ইশরাক এহতিসাম যেন আরও প্রফুল্লিত হয়ে উঠলেন। স্বামীর প্রফুল্ল হয়ে ওঠার কারণ বুঝতে পেরে রেগে ফুঁসে উঠলেন মেহরিমা। হুঙ্কার ছেড়ে বললেন, আবার শুরু করলে তুমি? পত্রিকার ভাগ্য রাশিফল দেখে কেউ এমন করতে আবার বাবার জন্মে দেখিনি। এত জোরে চেঁচিয়ে কি পাড়া এক করে ফেলবে? কি না কি হলো ভেবে তো আমার প্রাণ বেরিয়ে যাবার জোগাড় হয়েছে। বললেন। মেহরিমার কথা কর্ণপাত না করে তিনি উৎফুল্ল হয়ে দুই হাত মুঠিবদ্ধ করে ইয়েস ইয়েস করে চিল্লাতে শুরু করলেন। সকাল সকাল এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছেটা কি মামিমা? হাই তুলতে তুলতে ওপর থেকে নিচে নেমে এলো তিয়াশা। মেহরিমা মেহের চোখ দিয়ে ইশারা করে স্বামীকে দেখিয়ে বললেন, তোর মামার বুড়ো বয়সে নাচানাচি করার স্বাদ হয়েছে। দেখ দেখ কেমন লাফাচ্ছে, দেখ। তিয়াশা তার মামার দিকে তাকিয়ে মুখে বিরক্তির ভাব ফুটিয়ে পানির বোতল খুলে ঢকঢক করে পানি খেতে শুরু করলো। নাবাদ কোথা থেকে এসে পিছন হতে তিয়াশার মাথায় চাটি মারতেই মুখ থেকে পানি বেরিয়ে চারিদিকে ছিটকে পড়ল। তিয়াশা বিষম খেয়ে কেসে উঠল। নাবাদের এমন কাছে আরও ক্ষেপে গেলেন মেহরিমা। তুই কি কোনোদিন মানুষ হবি না নাবাদ? মেয়েটা পানি খাচ্ছিল, তার মধ্যে ওকে না জ্বালালে শান্তি হচ্ছিল না তোর? দেখছিস মেয়েটা কাঁদছে, যেমন বাবা তেমনি ছেলে। দেখো বুড়ো এখনো কেমন ষাঁড়ের মতো লাফিয়ে যাচ্ছে। এ কি বাবা, তুমি এমন করছো কেন? কেন করছে বুঝতে পারছিস না? নিশ্চয়ই রাশিফল ভালো পেয়েছে তাই। এতক্ষণ পর ইশরাক এহতিসাম কথা বললেন। অনেকটা খুশি হয়ে নাবাদের দিকে এগিয়ে গেল। তার দুই কাঁধ চাপটে ধরে বললেন, আই অ্যাম সো হ্যাপি মাই সান। আজকের দিনটার মতো ভালো দিন আমার জন্য আর হতে পারে না। ইশরাক এহতিসামের কথায় তিয়াশা মেহরিমা দুজনই উভয়ের দিকে হতাশ ভঙ্গিতে তাকালেন। উফ, বাবা কি হয়েছে সেটা বলবে তো? ইয়াদকে তাড়াতাড়ি ফোন লাগা আর সুখবরটা দিয়েছে আমাদের বিজনেস রাইভাল গ্রুপ কোম্পানির মালিক মিস্টার সেলিম এহসান যে টেন্ডারটা পাওয়ার কথা ছিল সেটা তিনি পায়নি। পাননি তার মানে? ইয়াস নাবাদ, ইয়াস, টেন্ডারটা মিস্টার মেহবুব পেয়েছেন। আমাদের বিজনেসের জন্য এটা যে কত বড় সুখবর ভাবতে পারছিস? কি বলছো মামা? মিস্টার সেলিম আহসান টেন্ডারটা পানি পেয়েছেন মিস্টার মেহবুব? তবে আর কি বলছি তিয়াশা, এত বড় খবর পেয়ে তো আমার নাচতে ইচ্ছা করছে। নাবাদ, তুমি ইয়াদকে ফোন দিয়ে খবরটা এক্ষুনি জানাও। ওকে ওয়েট, আমি ভাইয়াকে বলছি। নাবাদ কল করার আগে ইয়াদ তাকে কল করে বসল। নাবাদ সবাইকে ফোন দেখিয়ে বলল, ভাইয়া নিজেই কল করবে। তাড়াতাড়ি ধরে বল গুড নিউজটা। কল ধরতে ইয়াদ ফোনের অপর পাশ থেকে বলল, অ্যাট লাস্ট অনেক চেষ্টা করেও টেন্ডারটা মিস্টার এহসান ধরে রাখতে পারেননি। পেয়ে যাওয়া টেন্ডার কীভাবে হাতছাড়া হয়ে যায় সেটা এবার তিনি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। বাই দ্য ওয়ে, বাবা জেনেছে সব? হ্যাঁ, মাত্রই তোমায় কল করতে যাচ্ছিলাম, তার আগেই তুমি দিলে। এই জন্য মিস্টার মেহবুবের কাছ থেকে একটা ধন্যবাদ আশা তো আমি করতেই পারি। কি বলিস নাবাদ? খুব অবাক হয়ে বলল নাবাদ। ইয়েস, বিকজ মিস্টার মেহবুব টেন্ডার পাওয়ার পেছনে ইয়াদ ইহতেশামের নিরলস বুদ্ধি কাজ করেছে। তবে তো আমাদের কাজটা আরো সহজ হয়ে গেল। একরকম তাই। ঠিক আছে, তুমি বাবার সাথে কথা বলো। কেমন আছো ইয়াদ? আই এম ফাইন বাবা। সকাল সকাল যে এমন একটা সুখবর পাবো ভাবতে পারিনি। এটা তো হওয়ারই ছিল। যাই হোক, এইবার সবাই মিলে গ্রামে এসে পড়ো। এই দিকটা এইবার পুরোপুরিভাবে দেখতে হবে যে। সেটার জন্য তো তুমি আছো ইয়াদ। এমনটা বললে হবে না বাবা, আমি সব ঠিক করে রাখছি। তোমরা কবে আসছো জানিয়ে দিও। যেহেতু যেতেই হবে বলেছ, তবে আর দেরি করে কাজ নেই, খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের। ওকে বাবা। বাই দ্য ওয়ে, মা কেমন আছে?
তোর মা আবার কেমন থাকবে? আমার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে সারাদিন। তোমাদের ঝগড়া শেষ কোথায় আল্লাহই ভালো জানেন। ঠিক আছে, মাকে আমার সালাম জানাবে, রাখছি। ফোন রেখে ইয়াদ খোলা বাতাসে বুক ভরে নিঃশ্বাস নিল। তার এতদিনের প্রচেষ্টা এবার সফলতা পাচ্ছে। নিজেকে আজ অনেকটা মুক্ত আর স্বাধীন বলে মনে হচ্ছে। অজান্তেই মনের মধ্যে প্রশান্তি ঢেউ খেলে গেল। গায়ে ফুরফুরে হাওয়া লাগিয়ে ধুলো ধুলো ওঠা রাস্তায় আনমনে হেঁটে বাড়ির দিকে এগিয়ে গেল সে। সকালের মিষ্টি রোদ পুরো উঠান জুড়ে পড়েছে। গায়ে রোদ লাগাতে বই হাতে করে উঠানের একপাশে এসে বসে আছে হুরায়রা। বইয়ে মুখ গুজে পড়ায় মনোযোগী হওয়ার চেষ্টা করছে। বেশ খানিকটা সময় পার হওয়ার পরও পড়ায় খুব একটা মনোযোগ বসাতে পারল না সে। কিছুতেই মন বসছে না। গত রাতে দেখা দৃশ্যটা আদৌ সত্যি ছিল নাকি তার মনের ভ্রম ছিল, সেটা কিছুতেই মেলাতে পারছে না সে। শেষ রাত থেকে মাথাটাও বেশ ধরে আছে। রাতে খুব একটা ভালো ঘুম হয়নি তার। সারা রাত ছটফট করে কাটিয়েছে সে। বই থেকে মাঝে মাঝে মুখ তুলে ইতিউতি তাকিয়ে দেখছে হুরায়রা, কোথাও ইয়াদকে দেখা যায় কি না। সকাল থেকে ইয়াদকে কোথাও দেখতে পায়নি সে। কোথায় গেছে সেটাও জানে না। তার চিন্তিত মন বারবার ইয়াদের কাছেই ছুটে যাচ্ছে। মনের মধ্যে কেমন অস্থিরতা বিরাজ করছে। সকাল থেকেই ওনাকে বাড়িতে দেখছি না, কোথায় যে গেছে কে জানে। গালে হাত রেখে বিড়বিড় করে বলল হুরায়রা। হঠাৎ কোথাও একটা থেকে হুমাশা ছুটে এসে হাঁপাতে শুরু করলো। হুমাশাকে হাঁপাতে দেখে ভুরু কুঁচকে নিল হুরায়রা। বলল, এইভাবে ছুটে এলি যে? যদি আমবাগানে যাবে, লীরা আর প্রিয়া আপুও এসেছে। সবাই সেখানে খুব মজা করছে, তোমাকে নিয়ে যেতে বলছে, চলো যাই। আমবাগানের কথা শুনে গলা শুকিয়ে গেল হুরায়রার। আমবাগানে যাওয়ার জন্য ইয়াদ থেকে দুইবার শাস্তি দিয়েছে। শাস্তির কথা মনে পড়তেই দমে গেল সে। আর যাই হোক, ভুলেও ওই আমবাগানের মুখ হবে না সে বলে কত দিব্যি কেটেছিল সেদিন। কি হলো মেজদি, তাড়াতাড়ি চলো। হুরায়রা ক্ষণকাল নিশ্চুপ থেকে বলল, হ্যাঁ রে হুমাশা, ইয়াদ ভাইয়াকে দেখেছিস কোথাও? কোথাও দেখিসনি? না রে বাবা, দেখিনি কোথাও। এখন চলো তো, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। কথা শেষ করে হুরায়রার হাত ধরে টানতে শুরু করলো হুমাশা। হুরায়রার সেদিকে একেবারেই মন নেই। হুমাশাও ইয়াদকে দেখতে পায়নি শুনে মনটা মুহূর্তেই ভার হয়ে উঠল তার। আনমনে অনিচ্ছা জানিয়ে বলল, আমি যাব না হুমাশা, তুই একাই যা। হুরায়রার উত্তর পেয়ে আর এক মুহূর্তও দেরি করল না হুমাশা। ছুটে উঠান পেরিয়ে আমবাগানের দিকে চলে গেল। হুরায়রা মন খারাপ করে বইয়ের দিকে তাকিয়ে আছে। বুকটা কেমন চিনচিন করতে শুরু করেছে। ইয়াদ নামক ব্যক্তিটা তার রোজকার অভ্যাসে পরিণত হয়েছে। যাকে না দেখে সে দুই দণ্ড শান্তিতে থাকতে পারে না। দম আটকে আসতে চায়। পুরো পৃথিবীটাই থমকে যেতে চায়। বেশ সুবুদ্ধি হয়েছে তোর, এই যাত্রায় শাস্তির হাত হতে বেঁচে গেছিস। ইয়াদের গলার স্বর কর্ণকুহর হতেই চমকায় হুরায়রা। বই থেকে মুখ না তুলেই সে সরাসরি জিজ্ঞাসা করল, আপনি সকাল থেকে কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম সেটা কি তোর জানা আবশ্যক? আপনি আমাকে না বলে কোথায় চলে গিয়েছিলেন? হুরায়রার কথায় ভুরু কুঞ্চিত করে ফেলল ইয়াদ। চোখ বড় বড় করে তাকিয়ে বলল, তুই আমার কোন জন্মের মা ছিলি যে কোথাও গেলে তোকে বলে যেতে হবে? হুরায়রার কথায় ইয়াদ ড্যাপ ড্যাপ করে তাকালো। বলল, এই হুরমতি আজকাল দেখছি তুই খুব বেশি কথা বলতে শিখেছিস। তা সব যখন শিখেছিস, এটা শিখিসনি যে রাতের বেলায় ঘরের দরজা লক করে ঘুমাতে হয়? ইয়াদের এমন কথায় ভ্যাবাচাকা খেয়ে গেল সে। তার মানে কাল রাতে সে স্বপ্ন দেখেনি, ইয়াদ সত্যিই তার ঘরে গিয়েছিল। ওরা সেরি এখনো এখানে বই নিয়ে বসে আসোস? আমার ইয়াদ কখন এক মগ কফি চাইয়া গেল, আর তুই এখনো বসে বসে তামাশা করছোস?
দাদির ঝাঁঝালো কণ্ঠ শুনে ভাবনার জগৎ হতে বেরিয়ে এলো হুরায়রা। সামনে তাকিয়ে দেখলো ইয়াদ সেখানে নেই, অনেকক্ষণ আগেই চলে গেছে। যাবার সময় হুরায়রাকে এক মগ কফি ঘরে দিয়ে যেতে বলেছে, যেটা হুরায়রা কান অব্দি পৌঁছায়নি। ইয়াদ হুরায়রাকে নির্লিপ্ত ভঙ্গিতে বসে থাকতে দেখে বলল, নানি, তাকে জিজ্ঞাসা করো সে কি আমার কফিটা দিয়ে যাবে নাকি আমি তাকে। তার কথা শেষ করার পূর্বেই হুরায়রা ধপ করে উঠে দাঁড়ালো, ঝাঁঝালো কণ্ঠে বলল, দাদি, তোমার গুণধর নাতিকে বলে দাও আমি তার জন্য কফি নিয়ে যাচ্ছি না। নানি, তোমার নাতনিকে বলো তোমার নাতি তার হাতের কফি না পেলে ফল খুব ভালো হবে না। দাদি, তোমার নাতিকে বলো তার যখন তখন যে কোনো আবদার মেটানোর গোলাম আমি নই। যে নিশ্চয়ই ভুলে গেছে যে কারো উপর অধিকার কিংবা জোর করার পূর্বে তার প্রতি কিছুটা হলেও সহানুভূতি থাকা প্রয়োজন পড়ে, যেটা তোমার নাতির মধ্যে নেই। হুরায়রার কথা শেষ হওয়ার পূর্বেই রাহেলা বেগম আরেক দফা খেকিয়ে উঠলেন, বললেন, কি কইলি তুই? এ কেমন তোর কথার সিরি? ওমা, এই রকম কথা তুই কোনখান থেকে শিখলি হুর? কেন শিখতে হবে কেন? আমি কি কিছু জানি না নাকি? এই হুর, তুই দেখি মুখে মুখে তর্ক করতাছস। আই হাই, এসব তো ভালো লক্ষণ না। কি কয় এই মাইয়া? নানি, তোমার নাতনিকে জিজ্ঞাসা করো সে কি আমার কফি ঘরে নিয়ে আসবে কিনা। রাহেলা বেগম একবার ইয়াদের দিকে দৃষ্টিপাত করে পরক্ষণে আবার হুরায়রাকে কিছু বলতে গেলে দেখল হুরায়রা হন হন করে হেঁটে উঠান পেরিয়ে পুকুর ঘাটের দিকে চলে গেল। রাহেলা বেগম পিছন থেকে চিল্লাচেঁচি করলেও কোনো লাভ হলো না। হুরায়রা সেদিকে কর্ণপাত করল না। মুখ কালো করে নত মস্তিষ্কে ইয়াদের সামনে দাঁড়িয়ে আছে হুরায়রা। বাম হাতের অনেকটা অংশ পুড়ে গেছে, তার পোড়া জায়গা অনেকটা লাল হয়ে আছে। হুরায়রা ফর্সা হাতে সেটা আরও ভালোভাবে ফুটে উঠেছে। গরম কফিতে চুমুক বসিয়ে এক পলক হুরায়রার দিকে তাকালো ইয়াদ। না, এই মুহূর্তে হুরায়রার প্রতি তার বিশেষ কোনো দয়া হচ্ছে না। কথার পিঠে কথা বলাটা স্বভাবে পরিণত হয়েছে হুরায়রার, যেটা তার একেবারেই পছন্দ নয়। ছলছল চোখে হাতের উপর দৃষ্টি নিবদ্ধ করে কান্না চাপিয়ে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে হুরায়রা। হাতে বিষণ্ণ যন্ত্রণা হচ্ছে, দাঁতে দাঁত চেপে সেটা দমিয়ে রাখার মিথ্যা চেষ্টা করছে সে। পুরো কফি শেষ করে ল্যাপটপের উপর নজর দিল ইয়াদ। হুরায়রার প্রতি তেমন কোনো মায়া দেখাচ্ছিল সে। সকালে ইয়াদ যখন কফি চেয়েছিল তখন হুরায়রা বেশ কড়া করে তাকে কথা শুনিয়েছিল। রাহেলা বেগমকে সে কথা শোনাতে ছাড়েনি। ইয়াদের এমন অবহেলাপূর্ণ অধিকার বোধটা সহ্য করতে পারছে না সে। একটা মানুষ কতটা হৃদয়হীন আর নির্দয় হতে পারে সেটা হয়তো এই পুরুষটিকে না দেখলে জানা হতো না। ইয়াদের প্রতি ভালোবাসাটা আজকাল বড্ড বেপরোয়া হয়ে উঠেছে। ইয়াদ সেটা বুঝেও যেন বোঝে না, বারবার অবহেলার বান ছুঁড়ে তাকে ক্ষতবিক্ষত করে। আর ঠিক সেই মুহূর্তে ইয়াদের প্রতি সুপ্ত একটা রাগ মনের করে মাথা চাড়া দিয়ে উঠছিল হুরায়রার, যার ফলশ্রুতিতে ইয়াদ কফি চাওয়ার সত্ত্বেও তাকে কফি না দিয়ে আমবাগানের চলে গিয়েছিল সে। এরকম ইয়াদের উপর রাগ করে সে শাস্তি নিষেধ সব উপেক্ষা করে আমবাগানের দিকে ছুটে গিয়েছিল। ইয়াদ তখন হাত মুঠিবদ্ধ করে রক্তবর্ণ চোখে হুরায়রা চলে যাওয়ার দেখছিল। হুরায়রা যদি তখন একবার পেছনে ফিরে তাকাতো তবে দ্বিতীয়বার বাড়ির বাহিরে এক পা ফেলার সাহস করতো না। হুরায়রা যখন আমবাগান থেকে ফিরে এলো তখন বেলা করিয়ে দুপুর হতে চলেছে। হুমাশা বাড়ি ফিরে অনেক পরে সে বাড়িতে ফেরে। হুরায়রা যখন বাড়ি ফিরছিল তখন তার রাগ অনেকটা প্রশমিত হয়ে গেছে। ইয়াদের কথা মনে পড়তেই মনের কোণে অজানা আতঙ্ক ভর করেছিল হুরায়রার। সে যখন বাড়ি ফিরে এলো ইয়াদ তখনও একইভাবে এক জায়গায় বসেছিল। ইয়াদের গভীর মুখের দিকে এক নজর পড়তেই অন্তরাত্মা কেঁপে ওঠে হুরায়রার। 3 ঘন্টা যাবৎ ইয়াদ একইভাবে এক জায়গায় ঠায় বসেছিল। ভেবে তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। ভয়ে ভয়ে পা টিপে উঠান পেরিয়ে রসুই ঘরের দিকে এগিয়ে যেতে ইয়াদ তাকে থামিয়ে দিয়ে বলে, আমার কফি নিয়ে ঘরে আয় হুর।
ইয়াদের গভীর কণ্ঠস্বর শুনে একেবারে জমে গিয়েছিল হুরায়রা। বেশ বুঝতে পেরেছিল আর কিছু সময় বাদে তার সাথে কি ঘটতে চলেছে। কফির মগ হাতে করে অতি সন্তর্পণে ঘরে ঢুকে ইয়াদের পিছন গিয়ে দাঁড়ায় হুরায়রা। ইয়াদ তখন জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। হুরায়রার উপস্থিতি বুঝতে পেরেও কিছু না বলে একইভাবে জানালার বাহিরে দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে রইল সে। হুরায়রা হয়তো কিছু বলবে সে আশায় সে কিছুক্ষণ নিশ্চুপ ছিল, অথচ না, হুরায়রা তেমন কিছু করল না, বরং নত মস্তিষ্কে কফি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলো। হুরায়রার এমন আচরণ তোকে আরও ক্রুদ্ধ করে তুলল।